অবশেষে কুলতলির মইপিঠে ফিরল স্বস্তি। খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। রবিবার রাত থেকে বাঘের ভয়ে কাঁপছিল মইপিঠের নগেনাবাদ। পরদিন বাঘের হানায় আহত হন বনকর্মী, আর সেই বাঘই অবশেষে খাঁচায় বন্দী। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মইপিঠ। সোমবার এখানে বাঘে মানুষের টানাটানি। রয়্যাল বেঙ্গল টাইগারের হানায় আহত এক বনকর্মী। রাত পেরিয়ে সকাল হওয়ার আগেই ধরা পড়ল সেই বাঘ। অবশেষে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। বন দপ্তরের তরফ থেকে 2টি খাঁচা পাতা হয় এবং ভোর রাতে 3:32 নাগাদ এই খাঁচাবন্দি হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। তাকে গভীর জঙ্গলে ছাড়া হবে। খুব বড় বাঘ, আমরা খুব ভয়ে ছিলাম। রাত থেকে ঘুমাইনি। এবারে ঘুমাবো। খুব ভয় ছিল, 2 দিন 3 দিন আজকে খুব ভয় ছিল। খুব ভয় লাগছিল। কালকে হেঁটে হেঁটে ওইখানে ঢুকেছিল, আমাদের ওই বাগানেতে ঢুকেছিল দেখেছি। আজকেরও গিয়ে ওইখানে খাঁচায় ঢুকেছে, আমরা গিয়ে দেখেছি। এবার একটু চিন্তামুক্ত। মইপিঠে নগেনাবাদ। সোমবার এখানে হামলা চালায় বাঘ, তারপর ঢুকে পড়ে একটি বাগানে। সেই বাগান জাল দিয়ে ঘিরে ফেলে বন দপ্তর। পাতা হয় ফাঁদ। 2টি খাঁচায় টোপ হিসেবে রাখা হয় ছাগল। তারপর দীর্ঘ অপেক্ষা। রাত 3:30 নাগাদ খাঁচাবন্দি বাঘ। টুনবশ মেল আছে, অ্যারাউন্ড 10 ইয়ার্স এজ হবে, আর 3:30 নাগাদ ধরা পড়েছে। প্রিলিমিনারি দেখে তো সাইটে এরকমই মনে হচ্ছে কি না ঠিক আছে বাঘটা, কিন্তু একবারই আমরা থারোলি এটাকে চেক করব। থারোলি চেক করার পরে যে ইট ইজ ডিম টু বি ফিট টু রিলিজ, তারপরে আমরা ওটাকে রিলিজ করব। রবিবার রাতে মইপিঠে নগেনাবাদে বাঘটিকে প্রথম দেখা যায়। রাতেই ওই জায়গা ঘিরে দেয় বন দপ্তর। সকালে জায়গা বদল করে বাঘ। প্রত্যক্ষদর্শীদের দাবি একটি কলা বাগানে ঢুকে পড়ে। বনকর্মীরা সেখানে পৌঁছলে বাঘ চলে যায় চাষের জমিতে, সেখান থেকে একটি বাগানে। বাঘ দেখে ভয়ে গাছে উঠে পড়েন এক বৃদ্ধ। তাকে বাঁচাতে যায় বনকর্মীরা। তখনই বাঘের দৌড়, হামলা, বাঘে মানুষের টানাটানি। আহত হন বনকর্মী গণেশ শ্যামল। তাকে উদ্ধার করেন সঙ্গে থাকা অন্য বনকর্মীরা। গণেশকে ভর্তি করা হয় এসএসকেএমে। আগের থেকে তিনি অনেকটা ভালো আছেন। তার বাঁ হাত এবং মুখের ডান দিকে সেলাই পড়েছে। বেশ কিছু শারীরিক পরীক্ষাও করা হয়। কেমন আছে? এখন ভালো আছে। স্টিচ মানে এখানে স্টিচ করেছে, এটা ডান সাইডে, আর ডান হাত বাঁ হাতগুলো ওইগুলো সব যেখানে সেখানে লেগেছে সেখানে সেখানে স্টিচ করেছে। এখন ট্রিটমেন্ট হবে। বাংলা। বারবার লোকালয়ে বাঘের হানা। কেন এমন হচ্ছে? বিশেষজ্ঞদের মতে বনাঞ্চল কমছে, জঙ্গলে বাঘের খাবারও কমছে, তাই শিকার ধরতে গ্রামে ঢুকছে বাঘ। লোকালয়ে বাঘের হানা। বাঘের থাবায় জখম বনকর্মী। সাম্প্রতিক অতীতে বারবার লোকালয়ে বাঘ ঢুকেছে। কখনো জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়, কখনো আবার দক্ষিণ 24 পরগনার সুন্দরবনে। কিন্তু এমন কেন হচ্ছে? জঙ্গল ছেড়ে কেন বারবার গ্রামে ঢুকে পড়ছে বাঘ? বিশেষজ্ঞদের মতে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বনাঞ্চল কমেছে। জঙ্গল কেটে জনবসতি তৈরি হয়েছে। এতে জঙ্গল অনেকটা কমেছে। জঙ্গলে বাঘের খাবারও কমেছে। খাবার না পেয়ে তাই লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ। বেলপাহাড়ি, বন্ধন, কাঁকড়াঝোড়, এই পুরো বেলটাই ছিল ফরেস্ট। একসময় এটা বাঘেরই আস্তানা ছিল। এই বাঘের আস্তানার মধ্যে আমরা করে দিয়েছি পাকা রাস্তা, আমরা করেছি পাকা পাকা বিল্ডিং। আমরা বাঘের ঘরে ঢুকে পড়েছি। বাঘ কোথায় যাবে? আসবেই, এটা কেউ বন্ধ করতে পারবে না। বাঘের ঘর, বাঘের বাসস্থান, ওদেরকে ফিরিয়ে দিতে হবে। তাহলে বাঘ আসবেই, হাতিও আসবে, বন্য জন্তুও আসবে। যদি জঙ্গলে প্রচুর পরিমাণে খাবার থাকে, জল থাকে এবং তাদের বাসস্থান যদি মানুষ না গিয়ে নষ্ট না করে, তাহলে কিন্তু কখনোই বাঘ তাদের এলাকা ছেড়ে গ্রামে ঢুকবে না বলে আমার মনে হয়। বিশেষজ্ঞদের একাংশের আবার বক্তব্য, বয়স হলে বাঘের শিকার করার ক্ষমতা কমে যায়। তখন তারা লোকালয়ে ঢুকে পড়ে যাতে সহজে শিকার করা যায়। বাঘ যখন জঙ্গলে শিকার ধরতে পারছে না, তার কোনো ফিজিক্যাল ডিফর্মিটি আছে অথবা ফিজিক্যালি অশক্ত হয়ে পড়েছে, তখন সে ওই গ্রামে ঢুকে গরু ছাগল ধরার চেষ্টা করে। কারণ গরু ছাগল ধরাটা সবচেয়ে সহজ। আর না হলে সে পথ ভুল করে গ্রামে ঢুকে পড়েছে।
বাঘ বাঁচাতে নানা সরকারি প্রকল্প রয়েছে। এর জেরে গত কয়েক বছরে বাঘের সংখ্যা বেড়েছে, কিন্তু বনাঞ্চল তুলনায় কমেছে। লোকালয়ে বাঘ ঢুকে যাওয়ার এটাও বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ 18 বাংলা। সরকারি হাসপাতালে ডায়ালিসিস করার মেশিন বিকল, 5টির মধ্যে 3টি মেশিনই খারাপ, সেটাও প্রায় 15 দিন ধরে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চরম সমস্যায় রোগীরা। ডায়ালিসিস মেশিন দেখভালের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থাকে কাঠগড়ায় তুলেছেন হাসপাতাল সুপার। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, প্রতিদিনই এখানে রোগীর ভিড়। এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে ডায়ালিসিস মেশিন অকেজো। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে 5টি ডায়ালিসিস মেশিন। অভিযোগ, গত 15 দিন ধরে 3টি মেশিন খারাপ, বাকি 2টি ডায়ালিসিস মেশিনে কোনো রকমে চলছে কাজ। এ নিয়ে হাসপাতালে নোটিশও দেওয়া হয়েছে। ডায়ালিসিস মেশিন খারাপ থাকায় সমস্যায় পড়েছেন রোগীরা। 2টি মেশিন দিয়ে কিভাবে কি করবে না করবে সেটা ওনারাই বুঝতে পারবে, ভালো করে জানতে পারবে। আমার মনে হয় রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের এটাকে একটু ঘনিষ্ঠভাবে দেখানোর খুব প্রয়োজন মনে হয়। এখন তো এই মুহূর্তে 3টা মেশিনের প্রবলেম হচ্ছে। পেশেন্টের চাপ কেমন? পেশেন্টের চাপ আছে, নাইট শিফট ফুল শিফট করে ম্যানেজ করছি। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, 2টি মেশিনে ডায়ালিসিস হচ্ছে। একজনের ডায়ালিসিস করতে সময় লাগে অন্তত 4 ঘন্টা, অর্থাৎ একটি মেশিনে 24 ঘন্টায় 6 জনের বেশি রোগীর ডায়ালিসিস সম্ভব নয়। কিন্তু একটি মেশিন 24 ঘন্টা চালিয়ে রাখা যায় না। ফলে একদিনে একটি মেশিনে সর্বোচ্চ 5 জন রোগীর ডায়ালিসিস করা যায়। এই হিসেবেই 2টি মেশিনে প্রতিদিন 10 জন রোগীর ডায়ালিসিস হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক রোগীকেই ডায়ালিসিস না করে ফিরে যেতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এইসব ডায়ালিসিস মেশিন দেখভালের দায়িত্ব একটি বেসরকারি সংস্থার। তারা মেশিন সারাতে অযথা দেরি করছে। আবার এই সংস্থাই নতুন 10টি ডায়ালিসিস মেশিন বসানোর বরাত পেয়েছে। কাজ শেষের মেয়াদ 28শে ফেব্রুয়ারি। সেই কাজও তারা এখনো শুরু করেনি বলে অভিযোগ। এ নিয়ে ক্ষুব্ধ হাসপাতাল সুপার। ভীষণ প্রবলেম হচ্ছে, প্রচুর পেশেন্ট, তাদেরকে বাইরে ডায়ালিসিস করাতে হচ্ছে। আপাতত 3টে খারাপ আছে, 2টো ভালো আছে, কিন্তু যেভাবে লোড করছে এই 2টোও যে আবার কখন বিগড়ে যায় তার বোঝা যাচ্ছে। কথা বলেছি পিপিপি পার্টনারের সঙ্গে, বিএমআরসির সঙ্গে, তারা বলেছে আমরা 28শে ফেব্রুয়ারির মধ্যে যে কোনোই হোক রানিং করাবো। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। দমদম থেকে কোটি কোটি টাকার সাইবার প্রতারণা, সেটাও আবার পুলিশ অফিসারের বাড়িতে বসে। সাইবার জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার 19, এর মধ্যে 18 জনই মহিলা। কখনো চাকরির টোপ, কখনো প্রেমের ফাঁদ পেতে চলছিল প্রতারণা চক্র। পাঁশকুড়া থেকে গ্রেপ্তার প্রতারণা চক্রের মাথা ঘনশ্যাম হালদার। দমদমে পুলিশ অফিসারের বাড়িতে বসেই চলছিল প্রতারণা। প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হতো কোটি কোটি টাকা। এমনই চাঞ্চল্যকর অভিযোগে 19 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, বছরখানেক আগে দমদমের মতিলাল কলোনিতে খোলা হয় কল সেন্টার। এর জন্য কলকাতা পুলিশের অফিসার নিরুপম চট্টোপাধ্যায়ের বাড়ি ভাড়া নেওয়া হয়। কল সেন্টারের নামে চলছিল সাইবার জালিয়াতি। সোমবার রাতে এই বাড়ি থেকেই 17 জন তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। এখানে যেটা আমি অ্যাকচুয়ালি দেখতাম, মাঝে সাঝে আসতো অনেক বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা আসতো, চাকরি বাকরির ক্ষেত্রেই আসতো। এটা কি ভাড়া দিয়েছে? এটা ভাড়া আছে। ল্যান্ডলর্ড যে নিরুপম চ্যাটার্জি, উনিও চাকরিজীবী, পুলিশেই চাকরি করে। সাইবার ইয়েরা এখানে কাজ করছে, কোনো কাজ করছে, যার জন্য কেউ করে না। না, কোনো ডিস্টার্ব না, অফিসের মতনই থাকতো, কোনো বাইরে খুব একটা ডিস্টার্ব যে হতো তা না। যা করতো ওরা ঘরের মধ্যেই, না রাত্রে চলে যেত, রাত্রে বাড়িটা ফাঁকা থাকতো, মানে জেনারেলি চোখে পড়েনি কোনোদিন রাত্রে রয়েছে কেউ। কল সেন্টারের নাম করে তরুণীরা ফোন করতেন, কখনো দিতেন প্রেমের প্রস্তাব, কখনো আবার চাকরির টোপ। ফাঁদে কেউ পা দিলেই ছলে বলে হাতিয়ে নেওয়া হতো লক্ষ লক্ষ টাকা। মাসখানেক আগে এমনই প্রতারণার অভিযোগ দায়ের হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানায়। তদন্তে নেমে গত রবিবার হুগলির উত্তরপাড়া থেকে এক তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে দমদমের মতিলাল কলোনির কল সেন্টারের কথা জানা যায়। এরপর সোমবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং বারাকপুর পুলিশ কমিশনারেটের যৌথ অভিযানে 17 জন তরুণীকে গ্রেপ্তার করা হয়। সোমবারই পাঁশকুড়া থেকে এই সাইবার প্রতারণা চক্রের মাথা
ঘনশ্যাম হালদারকেও গ্রেপ্তার করে পুলিশ। অর্থাৎ সাইবার প্রতারণার অভিযোগে পুলিশের জালে মোট 19, দমদম থেকে 17, উত্তরপাড়া থেকে 1 এবং পাঁশকুড়া থেকে জালে চক্রের মাথা। এই প্রতারকরা এতটাই বেপরোয়া ছিল যে জালিয়াতি করতে পুলিশ অফিসারের বাড়ি ভাড়া নেয়। এরকম ঘটনা এর আগেও ঘটেছে। সেটা 2003 সাল। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়ি ভাড়া নিয়ে চলছিল মাদকের কারবার। তার সল্টলেকের বাড়ি থেকে উদ্ধার হয় মাদক এবং বিদেশি মুদ্রা। মায়ানমারের 3 এবং চীনের 2 নাগরিককে গ্রেপ্তার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এবার কলকাতা পুলিশের এসআই এর বাড়ি থেকে সাইবার জালিয়াতিতে গ্রেপ্তার। এ নিয়ে অফিসারকে নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। নিউজ 18 বাংলা।